আমি একটা ঢোক গিলে ওনার দিকে তাকালাম। চোখে রাগের আগুন জ্বালিয়ে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন উনি। কি ভয়ানক সে চাউনি। সামনে রাখা পানির গ্লাস থেকে এক ঢোক পানি খেয়ে নিয়ে কিছু একটা বলবো, ঠিক তখনই পাশ থেকে শ্রেয়া বলে উঠল, রোদ, তুমি না খুব কিউট একটা মেয়ে। তুমি ননদ হিসেবে কিন্তু অসাম হবে। শুভ ভাইয়ের বউ কিন্তু খুব লাকি হতে চলেছে। তোমার মতো ননদ পাবে বলে কথা। শ্রেয়ার কথায় ভীষণ খেলাম আমি। কাঁচতে কাঁচতেই ওনার দিকে ফিরে তাকালাম। উনি চোখ মুখ শক্ত করে চুপচাপ বসে আছেন। ওনার চাউনি দেখেই ভেতরটা কেঁপে উঠল আমার। আজ যে কি হবে আমার কে জানে। নিজের বউকেই তার বউয়ের ননদ বানিয়ে দিয়েছে। রাগ তো হবার কথাই। আমি টেনশনে টেবিলে রাখা চাটনির বাটিটা নিয়ে ক্রমাগত চাটনি খেতে লাগলাম। কি বলবো কিছুই তো মাথায় আসছে না আমার। হুট করে কি বলে দেব আমি শুভ্রর বউ? মাথায় যখন এত এত প্রশ্নের ছড়াছড়ি, ঠিক তখনই ভাবনার চাদরকে ছিন্ন করে আবারও শ্রেয়া বলে উঠল, রোদ, তুমি কিছু মনে না করলে আমি কি শুভ ভাইয়ের সাথে একা কিছু কথা বলতে পারি? অ্যাকচুয়ালি খুবই পার্সোনাল কিছু কথা, প্লিজ। শ্রেয়ার কথায় ভুরু কুঁচকে তাকালাম আমি। আমার বরের সাথে তার কিসের পার্সোনাল কথা? টোপস করবে নাকি? করতেও পারে। এজন্যই সুন্দর ছেলে বিয়ে করতে চাইনি আমি। কিন্তু ওই যে কপাল, আমার জামাইকে প্রপোজ করতে আমার কাছেই পারমিশন চাইছে। ভাবা যায়? আমার জায়গায় শুভ্র থাকলে নিশ্চয়ই এতক্ষণে ধুইয়ে দিত ওকে। আর আমি জড় বস্তুর মতো বসে আছি। ডাফার। কথাগুলো ভেবে কড়া কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে গম্ভীর স্বরে শুভ্র বলে উঠলেন, না, ও কোথাও যাবে না। তোমার যদি কিছু বলার থাকে তাহলে ওর সামনেই বলো শ্রেয়া। আমার লাইফে রোদের চেয়ে পার্সোনাল আর কিছুই নেই। রোদ ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে আমার প্রফেশনাল কথা থাকতে পারে, কিন্তু পার্সোনাল কথা কখনোই নয়। তাছাড়া এখন দুটোর বেশি বেজে গেছে, এখনও কিছু খাইনি। আর একটু পরেই আমার ক্লাস, সো এখনই খাওয়াতে হবে ওকে। প্লিজ তুমি যা বলার এখানেই বলো, নয়তো বলার দরকার নেই। আমি ততক্ষণে শুভ্র চাটনির বাটিটিও সাবার করে চলেছি। চামচ দিয়ে চাটনিগুলো নাড়তে নাড়তে শ্রেয়ার দিকে আর চোখে তাকালাম। বেচারি যে অস্বস্তি চূড়ান্তে তা আর বুঝতে বাকি রইল না আমার। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মুখ কাঁচুমাচু করে কিছু বলতে গিয়েও আমার দিকে তাকিয়ে থেমে গেল শ্রেয়া। কপাল হালকা কুঁচকে অবাক চোখে সে বলে উঠল, তুমি ঠিক আছো রোদ? এত চাটনি খাচ্ছ কেন? ক্যান্টিনের চাটনি যে টক, সেটা তুমি এমনি কি করে খাচ্ছ? শরীর খারাপ করবে তো। শ্রেয়ার কথায় নিজের হাতের দিকে তাকালাম আমি। সত্যি তো, আজ নির্ঘাত পেট ব্যথা হবে আমার। চাটনির বাটিটা আস্তে করে টেবিলে রাখলাম। জোর করে একটা হাসি দিয়ে উত্তরটা দেব, ঠিক তখনই পার্স থেকে শান্ত কণ্ঠে শুভ্র বলে উঠল, সমস্যা নেই শ্রেয়া, প্রেগনেন্সিতে এসব চলে। প্রেগনেন্সি? শব্দটা শুনেই আমি আর শ্রেয়া চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। শ্রেয়া বিস্মিত কণ্ঠে বলে উঠল, প্রেগনেন্সি মানে? রোদ, তুমি প্রেগনেন্ট? তোমার বিয়ে হয়েছে? কিন্তু কবে? আমরা তো কেউ জানি না। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। শুভ্র যে এমন একটা কথা কেন বলল কে জানে। আমার অস্বস্তিকে আরেকটু বাড়িয়ে দিতেই আবারও শুভ্র বলে উঠল, অ্যাকচুয়ালি হুট করে বিয়ে হয়ে গেছে তো তাই জানো না। ওর হাজবেন্ড একটু বেশি টেম্পারেট কিনা, ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেললো? কি ড্যান্ডারাস! আপনারা কিছু বললেন না? কি করে তোমার হাজবেন্ড? কোনো গুন্ডা টুন্ডা নয় তো? এই ভার্সিটির টিচার শ্রেয়া, তবে গুন্ডামো একটু আধটু করে, তবে আগের তুলনায় কম। বিয়ে করেছে তো, বাচ্চা বউ সামলাতেই সময় যায়। এসব গুন্ডামো করার সময় কই বলো? কি? রোদের বর আমাদের ভার্সিটির টিচার? ভার্সিটির টিচার হয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেললো? কি অদ্ভুত! কি আর করবে বলো, ভালোবাসা মানেই তো পাগলামো। আর সেটা কি আর এই টিচার ডাক্তার থেকে কমে যায় নাকি? তাছাড়া যখন তুলে নিয়ে গেছে
তখন ওর হাজবেন্ড এই ভার্সিটির স্টুডেন্ট ছিল, রিসেন্টলি টিচার হয়েছে। এই তো 20 থেকে 25 দিন মতো হবে। 20 থেকে 25 দিন? এই কয়েকদিন তো শুধু আপনি আপনি ওর হাজবেন্ড? শুভ্র হাসলো, একটু নড়ে চড়ে বসে খাবারটা আমার দিকে ঠেলে দিয়ে খেতে ইশারা করেই বলে উঠলেন, আমি ওর হাজবেন্ড। তো শ্রেয়া, কি খাবে বলো? রোদের পক্ষ থেকে তোমায় খাওয়ানোর দায়িত্বটা আজ আমার। শ্রেয়া কিছু না বলে ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল ওনার মুখে। তারপর চুপচাপ উঠেই ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেল সে। শুভ্র ব্যাপারটা সম্পূর্ণ ইগনোর করে আমার খাওয়া নিয়ে পড়ে গেল। আমিও চুপচাপ ওনার মুখের দিকে তাকিয়ে আছি। একটা মেয়ের মন কি সুন্দর ভেঙে খান খান করে দিলেন উনি। শ্রেয়ার নজরে দেখলে উনি বড্ড নির্দয়, আর আমার নজরে দেখলে পুরো আস্ত এক ভালোবাসা, যে ভালোবাসার চাদরে আমাকে মুড়িয়ে দিচ্ছেন ক্রমাগত। আমার ভাবনার পথেই টেবিলের নিচে 2 পা দিয়ে আমার পা দুটো শক্ত করে উনি চেপে ধরে বলে উঠলেন, আমি তোমার ভাই, তাই না? তো আমাদের বাচ্চাকে কি মামু ডাকা শেখাবে নাকি? ডাকার আমি যখন বলেছিলাম তখন তো আপনি ভাই ছিলেন। আমি কখনোই তোমার ভাই ছিলাম না। তুমি এক ডাফার ছিলে যে প্রতি সেন্টেন্সে 2বার করে ভাইয়া রাখতে আমাকে। ইচ্ছে তো করতো ধরে আছাড় দিই। আমি কি তোমাকে কখনো বলেছিলাম যে আমাকে ভাইয়া ডাকো? মাথা মোটা কোথাকার। আর কখনো এমন ব্লান্ডার করলে আজ ক্যান্টিনে আছে বলে বেঁচে গেলে। নাও এবার খাও। আমার খাবারগুলো তোমাকেই ফিনিশ করতে হবে, এটাই তোমার শাস্তি। নাও স্টার্ট ডার্লিং। এতগুলো? আমার কথায় উনি মুচকি হাসলেন, যার অর্থ নাও ইউ আর গন বেবি। রাত কটা বাজে জানি না, পরম শান্তিতে ঘুমের রাজ্যে সাঁতার কাটছিলাম আমি। কিন্তু সেই শান্তিটাকে ভেঙে চুরে ফোনটা বেজে উঠল তীব্র আওয়াজে। বিরক্তি নিয়ে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে শুভ্র বলে উঠলেন, রোদ পাখি, ঘুমোচ্ছ? একটু বারান্দায় আসবে প্লিজ? কেন? তোমায় একটু দেখবো, একটু আসো। আমি নিচে দাঁড়িয়ে আছি, আসবে একটু? আমি ঘুমের ঘোরেই আধবোজা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঘুমগুলো যেন 2 চোখ চেপে ধরেছে আমার। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকেই বলে উঠলাম, এবার যাই, ঘুমাবো। বেশি ঘুম পাচ্ছে? আর একটু থাকবে? তোমাকে দেখে আর চোখটা যেন জুড়াচ্ছেই না আমার। কেন যেন মনে হচ্ছে আর হয়তো দেখতে পাবো না তোমায়। কি সব বলছেন আপনি? এমন কথা কেন বলছেন? না, কিছু না। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই কোনো রকম বিছানায় গিয়ে আবারও ঘুমের রাজ্যে ডুবে গেলাম আমি। ঘুমের মাঝেই যেন শুনতে পেলাম কানের কাছে কেউ একজন বলে চলেছে, ভালোবাসি রোদ পাখি, অনেক বেশি ভালোবাসি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি চিত্রা মুখ ফুলিয়ে বসে আছে বিছানায়। আমি মুচকি হেসে ওর দিকে তাকালাম। মাথার মধ্যে যেন ভালোবাসি কথাটা ঘোরপাক খাচ্ছে। আচ্ছা, কাল রাতে উনি সত্যি এসেছিলেন নাকি আমার স্বপ্ন ছিল? কথাটা ভেবেই ফোন চেক করলাম ঝটপট। না, সত্যি এসেছিলেন উনি। ফোনটা পাশে রেখে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, কি রে, এত সকাল সকাল আমার বাসায়? কাহিনী কি? কি ব্যাপার, মুখ ফুলিয়ে রেখেছিস কেন? হয়েছেটা কি? এই, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। চুপ করে বসে থাকার হলে রাস্তায় গিয়ে চুপ করে বসে থাক, আমার সামনে নয়। তুই কি বলবি নাকি চর খাবি? কোনটা? রোদ, একদম ন্যাকামো করবি না। কি হয়েছে সেটা বল। ওই স্যার আবারও কি? আবারও চুমু দিয়েছে আমায়। চিত্রার কথায় আমি অবাক হলেও স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, ও। আমার ও কথাটা ওর ঠিক পছন্দ হলো না বলেই মনে হলো। করুণ চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মরা কান্না জুড়ে দিল। আমি বিছানায় পা ঝুলিয়ে ওর কান্নামাখা মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি,
শিশির স্যার থাকলে হয়তো এই কান্নামাখা মুখ দেখে সেই ভুলটা আবারও করতে হয়তো বাধ্য হতো। পুরো ভার্সিটি চষেও শুভ্রকে খুঁজে পেলাম না আমি। রাতুল ভাই বা সাকিব ভাইও বলতে পারছে না কোথায় আছেন উনি। একটা জল জ্যান্ত মানুষ এভাবে হাওয়া হয়ে যায় কিভাবে শুনি? বিরক্ত হয়ে আবারও ফোনটা কানে নিলাম আমি। গলা শুকিয়ে আসছে আমার, হার্টও বিট করছে হাজার গতিতে। এবারও কি ফোনটা বন্ধ পাবো ওনার? কিন্তু না, এবার আর নিরাশ হতে হলো না আমার। ফোনটা রিং হলো এবং ওপাশ থেকে শান্ত আর গম্ভীর কণ্ঠে শুভ্র বলে উঠলেন, বিজি আছি রোদ পাখি, পরে কথা বলছি। বিজি মানে? যত ব্যস্ততাই থাকুক না কেন, আগে এটা বলুন আপনি কোথায় আছেন। আমি আপনাকে কত খুঁজেছি জানেন? আমি চিটাগং আছি, প্রজেক্টের কাজে এসেছি। জানি না কবে ফিরবো, 2-3 দিন লেগে যেতে পারে। এবার ফোনটা রাখো, মিটিং রুমে আছি আমি। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল আমার। ওনার জন্য এত কষ্ট হচ্ছে যেন 1000 বছর দেখিনি ওনাকে। কতদিন ওনার নেশা ভরা চাউনি দেখি না আমি। ইস, এত কষ্ট কেন হচ্ছে আমার? কথাগুলো ভাবতেই গালের উপর দুফোঁটা জলের অস্তিত্ব খুঁজে পেলাম আমি। এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।